এখন দেখবেন ব্যবসা বাণিজ্য নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ ভিত্তিক সেগমেন্ট বিস্টক, যেখানে থাকছেন একজন পুঁজিবাজার বিশ্লেষক। সুপ্রিয় দর্শক, বিস্টকে আজকে আমাদের সাথে আছেন ইস্টার্ন ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ সায়াদুর রহমান। স্যার, স্বাগত জানাই আমাদের এই আয়োজনে। শুরুতেই জানতে চাই শেয়ার বাজার সম্পর্কে। শেয়ার বাজারের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে আপনার মূল্যায়ন কি? হঠাৎ বড় ধরনের দরপতন, আবার ঘুরে দাঁড়ানো, এই ধরনের ঘটনা কেন ঘটছে? করোনার পর থেকে কিন্তু আমরা পুঁজিবাজারে একটা নেতিবাচক অবস্থা বিদ্যমান ছিল। সার্বিক অর্থনীতিতেও কিছু চ্যালেঞ্জ ছিল, বিশ্ব অর্থনীতিতে মন্দা ছিল, যার ফলে আপনার ডলার প্রাইসের উপর একটা প্রেশার পড়েছে, আমাদের ব্যাংকিং সেক্টরের উপরে প্রেশার পড়েছে। দেখছেন সার্বিক অর্থনীতিতে একটা প্রেশার ছিল, সেটার কিন্তু প্রভাব আমাদের পুঁজিবাজারেও লক্ষণীয় ছিল। এবং পুঁজিবাজার প্রায় 1.5 বছরও বেশি সময় ধরে আপনার ফ্লোর প্রাইসে ছিল, যার ফলে ফরেন ইনভেস্টমেন্ট ডিসকারেজড হয়েছে, ডলারের দাম বেড়েছে। এই সকল বিষয়গুলো আমাদের পুঁজিবাজারকে একটা নেতিবাচক ধারার দিকে নিয়ে গেছে। সেখান থেকে ফ্লোর প্রাইস যখন এবছর জাতীয় নির্বাচনের পরে যখন ফ্লোর প্রাইস উঠিয়ে দেওয়া হলো পর্যায়ক্রমে, তখন বাজার একটু পজিটিভ দিকে যাচ্ছিল, আবার হঠাৎ করে কিছুটা নেতিবাচক একটা অবস্থানে চলে আসলো। তো সেখান থেকে আমরা কাটায় ওঠার চেষ্টা করছি। এখন যদি আপনি দেখেন এর মধ্যে চলে আসলো বাজেটকে কেন্দ্র করেও কিছুটা মিশ্র প্রতিক্রিয়া বাজারে তৈরি হয়েছিল। তো সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে এখন আমরা এমন একটা জায়গায় এসেছি যে এখান থেকে পুঁজিবাজার একটু ইতিবাচক ধারায় যাবে। জানতে চাই, সাম্প্রতিক সময়ে কিছু শেয়ারের দামের অস্বাভাবিক উত্থান ঘটেছে, এটিও যোগসাজশের ফল নাকি কারসাজি? এই ক্ষেত্রে আপনার মতামত কি? যে পুঁজিবাজারে উত্থান পতন থাকবে, কোনো শেয়ারের প্রাইস উঠবে, কোনো শেয়ারের প্রাইস নামবে। সেই জন্য কিন্তু আমরা বরাবরই বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলে থাকি যে আপনারা জেনে বুঝে বিনিয়োগ করুন। সারা পৃথিবীতে আপনি যখন শেয়ার বাজারের দিকে তাকাবেন, দেখবেন যে ওঠানামার একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে বাজার কিন্তু চলমান থাকে। যদি ওঠানামার প্রক্রিয়া না থাকতো তাহলে কিন্তু লেনদেন হতো না, লেনদেন বাড়তো না। এই যে আমরা ইন্টারমিডিয়েটারি হিসাবে যারা কাজ করছি তাদের কিন্তু অ্যাক্টিভিটিস থাকতো না, এবং স্টক এক্সচেঞ্জের অ্যাক্টিভিটিস থাকতো না। যেহেতু ওঠানামার একটা প্রক্রিয়া আছে, বিনিয়োগকারী ইন আউট করবে, সেই জায়গাতে এই প্রক্রিয়াটাকে ম্যানেজ করার জন্যে কিন্তু আসলে আইনি কাঠামো, রেগুলেটর, স্টক এক্সচেঞ্জ এবং সেই সার্ভিসটা এনশিওর করার জন্য ইন্টারমিডিয়েটরদের ভূমিকা। স্যার, পুঁজিবাজার ইস্যুতে সরকার এবং নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোর আগ্রহের কোনো কমতি নেই, তারপরেও বাজার পরিস্থিতি কেন স্থিতিশীল হতে পারছে না? দেখেন, পুঁজিবাজার কখনো স্থিতিশীল হবে সেটা আশা করাটা যথার্থ না। পুঁজিবাজার গতিশীল, কখনো ঊর্ধ্বমুখী হবে, কখনো নিম্নমুখী হবে, বাট এই উঠানামাটা রেশনাল বা যৌক্তিক হওয়াটাই আমাদের কাম্য। অস্বাভাবিক ওঠানামা কখনোই প্রত্যাশিত নয়। সরকারের আন্তরিকতা আছে, নিয়ন্ত্রক সংস্থার আন্তরিকতা আছে, কিন্তু অংশীজন যারা আছে, বিনিয়োগকারী, ইন্টারমিডিয়েটরি, আপনার ট্যাক্স পলিসি, বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি, ইডরার ইন্স্যুরেন্স পলিসি, সকল ধরনের পলিসি কিন্তু পুঁজিবাজারের উপরে কম বেশি প্রভাবিত করে। তো এখন সকল সংগঠনের মধ্যে যদি সঠিক সমন্বয় যথাসময়ে না হয়, কোনো সিদ্ধান্ত যদি একপক্ষীয় হয়ে যায়, তখন সেগুলো কিন্তু কখনো কখনো বাজারে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে। তো সেই বিরূপ প্রতিক্রিয়া থেকে কাটায় ওঠার জন্যেই কিন্তু সরকারের নীতি নির্ধারণী মহলের সকল পক্ষের সমন্বয়ের মাধ্যমে যদি পলিসিগুলা নির্ধারণ করা হয়, তাহলে কিন্তু পুঁজিবাজারের এই যে সারপ্রাইজিং সিচুয়েশন, হঠাৎ করে ওঠা, হঠাৎ করে কমা, এই জিনিসগুলো কমে যাবে। এবারে জানবো, বাজারের বর্তমান যে অবস্থা, তাতে কি মনে করেন আপনি? এই বাজারে বিনিয়োগকারীদের আস্থা রয়েছে? কোনো বিনিয়োগকারী কোনো ভুল তথ্যের উপরে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হয়, তখন কিন্তু তার বাজারের প্রতি একটা নেতিবাচক মনোভাব তৈরি হয়। এইটাকে কিন্তু আপনি আস্থা অনাস্থার বিষয় বলতে পারবেন না। এখন প্রত্যেকটা লোকই বিনিয়োগের আগে চিন্তা করে যে তার প্রফিট বা লাভের জায়গাটা কিভাবে সে নিশ্চিত করবে। সবাই কিন্তু এখানে লাভ করার জন্য আসে, কিন্তু পুঁজিবাজারে সবাই একসাথে ক্যাপিটাল গেইন করতে পারে না। কোনো ক্যাপিটাল গেইনের ভূমিকাটা এরকমই, কেউ লস করবে, কেউ লাভ করবে। এখন এটা তার সময়, তথ্য, বাজারের প্রাইস সব কিছুর উপরে নির্ভর করে তার লাভ লসের ইস্যুটা। সেই ক্ষেত্রে বিনিয়োগকারী যত বেশি সতর্ক হবে, যত বেশি সঠিক তথ্যের উপরে নির্ভর করে বিনিয়োগ করবে, তত বেশি তার বিনিয়োগটা নিরাপদ হবে।
ইকুইটি নির্ভর হওয়ার কারণে আমাদের পুঁজিবাজারের ঝুঁকিও তুলনামূলকভাবে বেশি। তাছাড়া ইকুইটির বাইরে বিকল্প পণ্য খুব বেশি না থাকায় সব শ্রেণীর বিনিয়োগকারীদের বাজারের প্রতি আকৃষ্ট করা যাচ্ছে না। পুঁজিবাজারে পণ্যে বৈচিত্র্যতা আনতে আপনাদের কোনো পরিকল্পনা রয়েছে কি? দীর্ঘদিন থেকে আমাদের বিনিয়োগকারীদের মধ্যে ইকুইটি মার্কেটে কাজ করে ক্যাপিটাল গেইনের প্রতি খুবই আগ্রহ তৈরি হয়েছে। যদি বৈচিত্র্যপূর্ণ প্রোডাক্টের কথা আপনি বলেন, সেখানে আপনি বন্ড আসবে, ইন্ডেক্স ফান্ড আসবে, বিভিন্ন রকম মিউচুয়াল ফান্ড এগুলো আসবে। তো সেইখানে কিন্তু আপনার বিনিয়োগকারী আগ্রহ থাকছে না, কারণ সে যে রেভিনিউ গেইন বা রাজস্ব আয় যেটা হচ্ছে লভ্যাংশ বলেন আর ইন্টারেস্ট বলেন, সেইখানে তার সর্বোচ্চ হারে ট্যাক্স দিতে হয়। আর ক্যাপিটাল গেইনটা তার ট্যাক্স ফ্রি ছিল। এখনও যেহেতু নতুন আইনের ফলে একটা সৃষ্টি হয়েছে যে 50 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি থাকবে, 50 লক্ষ টাকার বেশি হইলে তাকে ট্যাক্স দিতে হবে তার উপরে অ্যাপ্লিকেবল রেটে। তো সেই ক্ষেত্রে বিনিয়োগকারীদের কিন্তু কিছুটা স্বস্তির আছে, সাধারণ বিনিয়োগকারীরা কিন্তু এফেক্টেড হবে না। তো সেই জন্যই সাধারণ বিনিয়োগকারীরা লভ্যাংশের চেয়ে বেশি ক্যাপিটাল গেইনের প্রতি আগ্রহী হয়। আর বিনিয়োগকারী যত বেশি ক্যাপিটাল গেইনের প্রতি আগ্রহী হবে, বাজারে কিন্তু অস্থিতিশীলতা তত বেশি বাড়বে, দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী তৈরি হবে না। আমাদের পলিসিগুলো এমনভাবে করা উচিত যাতে দীর্ঘমেয়াদে বিনিয়োগকারী আগ্রহী হয়, তাহলে বাজারের গতিশীলতা একটা ধারাবাহিকতা আমরা দেখতে পাবো। স্যার, অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই আয়োজনে সময় দেওয়ার জন্য। এই ছিল আজকের আয়োজন। দেখছিলেন এক্সিম ব্যাংক বিজনেস পয়েন্ট, পাওয়ার্ড বাই গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড। সাথে ছিলাম তাসনুভা মোহনা। এটিএন বাংলার পর্দায় সপ্তাহ ঘুরে দেখা হবে আবারও সামনের সপ্তাহে ব্যবসায়িক নানা কার্যক্রম নিয়ে নতুন এই আয়োজনে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।